ব্যাপারটা আরও বেশি করে উপলব্ধি করতে পারছি যে সত্যি আমরা কতটা মানে জঙ্গলের গভীরে আছি। দেখুন এইদিকেও জঙ্গল, একটা দুটো তিনটে কটেজ, প্রত্যেকটা কটেজে কিন্তু দুটো করে রুম। তো চলুন আগে মাড হাউসটা আপনাদের একটু ঘুরিয়ে আনি। দেখিয়ে আনছিলেন যে এখানটা সন্ধ্যেবেলা যত পারবেন রিসর্টের বাইরে কম বেরোবেন, কারণ এখানে জীবজন্তু বলতে শেয়াল, হায়না, হ্যাঁ মাঝে সাঝে হাতিও আসে। তো এই সমস্যাগুলো কিন্তু এখানে আছে। এমনি কিছু করে না, এমনি সেরকম ভয় নেই কিছু? হাতির বিরাট ভয়, মেরে দিবে। মানুষ মেরে দেবে? বাপরে। অনেকই মেরে দিয়েছে। বাঁকুড়া পুরুলিয়া অফবিট সিরিজের নতুন আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি ঝালিদা স্টেশনে, যেটাকে বলা হয় ঝালদা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এইমাত্র অ্যানাউন্স হলো ট্রেন নম্বর 18036 হাটিয়া খড়গপুর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ভেবেছিলাম 3 নম্বরে আসবে, 2 নম্বরে মালগাড়ি ছিল, মালগাড়ি অলরেডি সরিয়ে নেওয়া হচ্ছে ট্রেন আসছে বলে। ট্রেন ছেড়েছে সকাল 9টা 7 রাঁচি থেকে, খড়গপুর পৌঁছবে সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। তো আমার গন্তব্য খড়গপুর পর্যন্ত না, আমার গন্তব্য বিষ্ণুপুর পর্যন্ত। আমি গত পর্বে আপনাদের জানিয়েছি বিষ্ণুপুরে ট্রেন ঢুকবে দুপুর 3টে বেজে 35 মিনিটে। এখনও পর্যন্ত তো ট্রেন রাইট টাইম আছে, যা দেখে বোঝা যাচ্ছে। এখন জানি না যে বিষ্ণুপুর পর্যন্ত পৌঁছতে, মানে যখন পৌঁছবো তখন পর্যন্ত ট্রেন রাইট টাইম থাকবে কিনা, কারণ আমার জন্য রাইট টাইমে পৌঁছানোটা খুব জরুরি। মানে 3:30-এর পর যদি আবার হয় লেট ট্রেন, তাহলেই সমস্যার ব্যাপার। কারণ এমনিতেই এখন বিকেল 5টায়, মানে 5টার সময় সন্ধ্যে হয়ে যাচ্ছে, তার মধ্যে জঙ্গলের রাস্তা অনেকটা, এটাই একটু যা চাপের ব্যাপার। ঘড়িতে সময়ে 11টা বেজে 13 মিনিট। ট্রেন ছাড়লো ঝালিদা স্টেশন। তার সাথে আমরাও এবার পাহাড় ছেড়ে গন্তব্য জঙ্গলের পথে। গাড়ি 20 মিনিট লেটে ঢুকেছে, তার জন্য আলাদা করে কিছু করার নেই, কারণ গাড়ির এখানে সময় কিন্তু আধ ঘন্টা দাঁড়াবে, কারণ এখানে ইঞ্জিন চেঞ্জ হয়। ইঞ্জিন এদিক থেকে আবার ইঞ্জিন এদিকে লাগানো হবে, কারণ তো এদিক দিয়েই প্রবেশ করলাম, আবার এদিকেই যাব, তার কারণ ট্রেনটা যাবে আদ্রার দিকে, এদিকে চলে যাচ্ছে পুরুলিয়ার বারাভূম। হচ্ছে কচুরি গরম, পুরো গরম। কচুরি গরম না ঠান্ডা খোঁজ নিতে নিতে চোখ পড়ল পেছনেই রয়েছে প্ল্যাটফর্মের উপরে ভাতের হোটেল। চটপট গিয়ে অর্ডার দিলাম 1 প্লেট মাছ ভাত। সময় হাতে ঢের বাকি। ট্রেন ছাড়লো ছাদনা স্টেশন। যারা শুশুনিয়া পাহাড় যাবেন তারা কিন্তু এই ছাদনা স্টেশন ব্যবহার করতে পারবেন।
ট্রেন প্রবেশ করলো বাঁকুড়া জাংশন। প্যাসেঞ্জারদের যে নামা ওঠা মানে ওদিকে আর নামা যাবে না, আর বেশিক্ষণ ট্রেন দাঁড়াবেও না। অনেকে আমরা একটা জিনিস জানি না যে এই যে ট্রেন যেখানে যেখানে দাঁড়াচ্ছে সব স্টেশনকে কিন্তু জংশন বলা হয়, মানে এক্সপ্রেস ট্রেন যেখানে যেখানে দাঁড়ায় এরকমটা কিন্তু নয়। মানে জংশন তাকেই বলা হবে যেখান থেকে আরও, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, যে জায়গাগুলো থেকে আরও বিভিন্ন দিকে লাইন ভাগ হয়ে গেছে, মানে একটা জায়গা থেকে শুধু একটা লাইনই যাচ্ছে না, 2-3 জায়গার লাইন ভাগ হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু জংশন বলা হয়। 3:30 ট্রেন ছাড়লো বাঁকুড়া জংশন। এরপরে দাঁড়াবে আর 3টে জায়গায় ট্রেন, মানে 3টে স্টেশনে। এক হচ্ছে ভেদুয়াশোল, তারপর অন্ডারগ্রাম, আর লাস্ট রামসাগর, তারপরে বিষ্ণুপুর। তো আমার 3:30 পৌঁছানোর কথা ছিল, 3:30-34, সেটা হচ্ছে না, অলরেডি 30 মিনিট লেট। 4:07 গিয়ে এখন দেখাচ্ছে বিষ্ণুপুর ঢুকবে ট্রেন। বাঁকুড়া পার করার পর কপালে যে নামবে এই দুর্গতি, এটা জানা ছিল না আগে। মনে হচ্ছে কপালে দুর্ভোগ লেখা আছে, কারণ অন্ডারগ্রামে এসে ট্রেন দাঁড়িয়ে গেছে। শুনছি এখন আধ ঘন্টা দাঁড়াবে, কারণ কোনো একটা এক্সপ্রেস ট্রেন হয়তো পারাপার হবে, আরণ্যক, সম্ভবত আরণ্যক এক্সপ্রেস। তো তারপরে এই ট্রেনটাকে ছাড়বে। মনে হচ্ছে অন্ধকারেই জঙ্গলের রাস্তা পেরোতে হবে। 3:59, 4টে তো হলো না, 4:30, 4:45, কটা বাজবে কি জানি। বিকেল 4:12 অবশেষে ট্রেন ছাড়ল অন্ডারগ্রাম স্টেশন। বিষ্ণুপুর স্টেশনে নেমে ধীরে ধীরে ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে আসুন। আমার আজকে যেখানে গন্তব্য তার জন্য রয়েছে 2টি মাধ্যম। 1, 4 চাকা গাড়ি, ভাড়া প্রায় 1000 টাকার কাছাকাছি, আর 2 নম্বর আমার মতো 300 টাকার বিনিময়ে অটো ভাড়া করে নিতে পারেন। শহর ছেড়ে শুরু হলো জঙ্গলের রাস্তা। খানিকটা আপনাদের জানিয়ে রাখি, আজকে আমরা থাকব বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টের ভেতর অরণ্যক ইকো রিসোর্টে। রিসর্টে এসে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে। একেবারে জঙ্গলের মধ্যে এই রিসর্ট, তাই ক্ষণক্ষণে ঠান্ডা পরিমাণও বেশ, কিন্তু ভালো রকমই আমরা উপলব্ধি করতে পারলাম। রিসর্টে আমার জন্য বরাদ্দ আজ এই কটেজ। চটপট ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে এসে দেখলাম চলছে বনফায়ারের প্রস্তুতি, সাথে চিকেন বারবিকিউ। রিসর্টের ভেতরে আরও যারা পর্যটক ছিলেন তারাই এই ব্যবস্থা করেছেন। অনেক জায়গায় ঘোরাঘুরির পর দ্বিতীয়বারের জন্য দেখলাম বনফায়ার প্রস্তুতি এখানে বেশ যথেষ্ট উন্নত মানের।
রিসর্টের একেবারে পেছন দিকটা কিচেন কাম ডাইনিং। মেনু কার্ডে খাবার যা দেখলাম, দাম কিন্তু বলা যেতে পারে একেবারে ঠিকঠাকই। দুপুরে ভাত পেটে পড়েনি। ওই সকাল 11:30টার দিকে ট্রেন যখন দাঁড়িয়ে ছিল, তাড়াহুড়ো করে কোনো রকম একটু ভাত খেয়েছিলাম। হ্যাঁ, মানে পেট ভর্তি করে খাওয়া না, ওই জাস্ট একটু মুখে দেওয়া। তো যাই হোক, এখানে এসে রান্নাঘরে গেছিলাম, কিচেন ফিচেনগুলো ঘুরছিলাম, আমরা দেখালাম রেস্টুরেন্টটা। তো বললাম যে কি পাওয়া যাবে, ওরা হলো চিকেন পকোড়া হবে। বললাম চিকেন পকোড়াটা তাহলে ঠিক এই স্টাইলে করুন। কীরকম ব্যাপারটা, যেটা হচ্ছে শুধু মাংসের পিসটাকে ডিম দিয়ে ভেজে জাস্ট চিকেন পকোড়াটা বানান, তাতে খেতেও টেস্ট হবে, দারুণ, মানে দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন, ঠিক এরকম শুধুমাত্র চিকেনটাকে কিন্তু ওরা ডিম দিয়ে ভেজেছে, ঠিক আমি যেভাবে বলেছি। এটা গরম গরম যা খেতে লাগবে না, ও দারুণ, দারুণ লাগছে। এতদিন যে কটা জায়গায় ছিলাম, শুধু গোর্খা বুরু ছাড়া সবেতে কিন্তু খাওয়া দাওয়া আলাদা, এখানেও খাওয়া দাওয়া আলাদা। হয়তো আপনাদের মেনু কার্ড দেখালাম, দামগুলো ঠিকঠাক একদম, মানে অফবিট জায়গা যেরকম নর্মালি দাম হওয়া উচিত তার তুলনায় বলবো এখানে কমই আছে দাম। সিকরাতে যেরকম দাম ছিল একটা হাইফাই রেট, এখানে কিন্তু এরকমটা নয়। আর মানে প্যাকেজে না থাকলে কি হয়, যে আমি যখন ইচ্ছে ঢুকলাম, বিকেলে এলাম কি সন্ধ্যাবেলা এলাম, হ্যাঁ মানে কোনো লাঞ্চ টাঞ্চ বাদ যায় না। হ্যাঁ, সবটাই আপনার যেটা ইচ্ছা হবে, যখন যেরকম ভালো লাগবে তখন সেটা সব অর্ডার দিলাম, তখন সেটা সেভাবে খেলাম। এই জিনিসটা পাওয়া যায় আলাদা থাকলে। এর আগে যে আপনাদের চিকেন বারবিকিউর এখানে প্রসেসটা দেখালাম, এটা কিন্তু অরিজিনাল প্রসেস, মানে কাঠ একদম থাকবে ফ্রেশ, ওই ভেজা কাঠ, বাসের কঞ্চি এসব দেবে না, ঠিক আছে। মানে এইটাই অরিজিনাল প্রসেস, এটাকে বলে অরিজিনাল প্রসেস, একদম যেটাকে বলে বনফায়ার, ঠিক সেভাবে কিন্তু বনফায়ারটা করা হচ্ছে। এবং আমি এটা লাস্ট পেয়েছিলাম, এত জায়গায় ঘুরি, এত জায়গায় ক্যাম্পফায়ার করেছি, বনফায়ার করেছি, এটা আমি লাস্ট পেয়েছিলাম লোলেগাঁওতে। 1,500 টাকা নিয়েছিল 1 কেজি চিকেন, এবং যেরকম টাকাটা নিয়েছিল কাজটাও কিন্তু সেরকম করেছিল, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এবং কি বলবো, তখন ক্যামেরা করতাম না, মানে ভ্লগ করতাম না, কিন্তু দারুণ করেছিল। তাই কোনো জায়গায় আমি বলবো না, আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, কোনো জায়গায় চিকেন বারবিকিউ করার আগে না বলবেন কার্ড দেখান দাদা, কার্ডটাকে দেখে নেবেন। ওই 1000 টাকা, 1200 টাকা, 1300 টাকা রেট বলবে, এখানে তো অনেক রেট কম। এখানে যেমন 700 টাকায় আপনি 1 কেজি চিকেন পেয়ে যাবেন, ওরা কার্ড ঠার্ড দিয়ে সব কিছু ওরাই করে দেবে, ঠিকঠাক রেট আছে এখন অবধি, জানি না ভবিষ্যতে বাড়বে কিনা। এখন অবধি রেট এটাই চলছে, 700 টাকা 1 কেজি চিকেন, ভালো করে বারবিকিউ করে দেবে ওরাই। এই যে কাঠগুলো দিচ্ছে না, এটা কিন্তু আগুন অনেকটা জ্বলবে। মানে আমরা কি চাই, যে শীতকালে কোনো জায়গায় বেড়াতে যাই যখন, যে একটু একটু আগুন পোহাই, হ্যাঁ, যে একটু এত ঠান্ডা লাগছে, একটু আগুন পোহালে ভালো হতো। এইটা কিন্তু মানে এক ঢিলে দু পাখি মরবে, মানে ক্যাম্পফায়ারও হবে আপনার, প্লাস কিন্তু আপনি আগুনও পোহাতে পারবেন অনেকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, আরও বেশি। রাতে ভাত খাওয়া বলেছি, যেহেতু দুপুরে ভাতটা পেটে পড়েনি, তো কালকে সকালে আমি গোটা রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো, দেখবেন কত সুন্দর রিসর্টটা। আজকের মতো গুড নাইট। জঙ্গল হোক কিংবা পাহাড়, গ্রাম্য প্রকৃতির পরিবেশ বরাবরের জন্য আমাকে যে দুটো জিনিস মুক্ত করেছে তা হলো নিঝুম রাত আর এই ভোরবেলার শান্ত স্নিগ্ধ নির্জনতা। গতকাল রাতেই তো আপনাদের আমি বেশ কিছু ঝলক দেখিয়েছি যে আমরা জঙ্গলের কতটা গভীরে প্রবেশ করেছি। রিসর্ট থেকে যখন হাঁটতে হাঁটতে বাইরে এলাম, ব্যাপারটা আরও বেশি করে উপলব্ধি করতে পারছি যে সত্যি আমরা কতটা মানে জঙ্গলের গভীরে আছি। দেখুন এদিকেও জঙ্গল, হ্যাঁ আছে, দূরে গ্রাম রয়েছে, আর এদিক দিয়ে আমরা এসেছি, এদিকেও কিন্তু ঘন জঙ্গল। আমি দাঁড়িয়ে আছি একদম অরণ্যক ইকো রিসর্টের ঠিক মেন গেটের সামনে। তো এটা কিন্তু বেলসুলিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। গ্রামের নাম কিন্তু হচ্ছে ত্রিবক, যাকে ইংলিশে বলা হয় ত্রিবঙ্কা। তো এই অরণ্যক ইকো রিসর্ট কিন্তু শুরু হয় পুজোর পর থেকেই, একদম সদ্য নতুন আপনাদের জন্য অপডেটেড ঠিকানায় বিষ্ণুপুরে অরণ্যক ইকো রিসর্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। চলুন প্রবেশ করা যাক ভেতরে। যোগাযোগ নম্বর ভিডিও পজ করে অথবা ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা এই ফোন নম্বর সংগ্রহ করে নিতে পারেন। রিসর্টে ঢুকতেই ডান দিকে আপনার চোখে পড়বে রিসেপশন, বাদিকে কিছুটা জায়গা ওনারা
চাষবাসের জন্য ব্যবহার করেছেন। সময়ভিত্তিক বিভিন্ন শাকসবজিও চাষ করা হয়। আর ডান দিকটা পর্যটকদের থাকার জন্য কটেজের ব্যবস্থা। রিসর্টের ভেতর এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দিনের বেলায় এরকম সুন্দর মনোরম পরিবেশ, এই সব নিয়ে সব কিছু ঘুরে দেখতে আপনার ঘন্টাখানেক সময় তো লাগবেই। আপনারা তো গতকাল আস্তে আস্তে বলেছি খুব কাছে এখান থেকে জয়পুর। তো অ্যাকচুয়ালি এটাকে কিন্তু জয়পুরের একটা ইকো রিসর্ট বলা যেতে পারে, বিষ্ণুপুরের পাশাপাশি। জয়পুর আগে ছিল বনলতা, তারপর আরও দু একটা হয়েছে। তার সঙ্গে যদি তুলনা করি, এই ইকো রিসর্ট অনন্য ইকো রিসর্ট কিন্তু একেবারে টোটালি অন্যরকম। মানে আমাদের বলতে গেলে কর্মব্যস্ত দৈনন্দিন জীবনে আমরা যখন হাঁপিয়ে উঠি, মানুষ যখন যায় একটু ফাঁকা নিরিবিলি নির্জনে যাব, যেখানে কেউ ডিস্টার্ব করার নেই। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেকে তো আবার চায় যাতে ফোনের টাওয়ারও না থাকে, তাহলে ফোন টোন আসবে না, বেশ নিশ্চিন্ত থাকা যাবে। তো তার জন্য কিন্তু এই জায়গাটা একদম সেরা জায়গা জয়পুরে, যে রিসর্টগুলো রয়েছে বা যা রয়েছে এখন অবধি। এবং বলতে গেলে কিন্তু টোটালি অফবিট, জঙ্গল ফিলটা কিন্তু আপনার আসবেই আসবে। এই সূত্রে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে এয়ারটেলের নেটওয়ার্ক একদম পাবেন না। হ্যাঁ, মোটামুটি রিসেপশনের কাছাকাছি যখন আসছি, বাইরে আসছি, নেটওয়ার্ক থুকছে, বাট এছাড়াও কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক নেই। আর রয়েছে এখানে জিও নেটওয়ার্ক, ভোডাফোন অল্প স্বল্প পাবেন। একেবারে খোলামেলা পরিবেশ, রিসর্টের স্পেস অনেকটাই বড়, তাই নিজের মতো ঘোরাঘুরি কিংবা ইচ্ছে মতো ফটোশ্যুট অথবা খেলাধুলা কোনোটাই করতে চাইলে খুব একটা অসুবিধা হবে না। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু এই পার্কিংয়ের জন্য বেশ বড় জায়গা রয়েছে ইকো রিসর্টের ভেতরেই। আর এদিকটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। আমি কালকে আপনাদের দেখিয়েছি অলরেডি রাত্রেবেলায় ডাইনিংটা। দোলনাও রয়েছে, ইচ্ছে হলে দোলনাও চড়তে পারেন। আর গতকাল রাত্রে এই জায়গাটাতে হয়েছিল বনফায়ার, যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম। আমি যে অটোতে করে এসেছিলাম না, তো ওই অটো চালকই বলছিলেন যে এখানটা সন্ধ্যাবেলা যত পারবেন রিসর্টের বাইরে কম বেরোবেন, কারণ এখানে জীবজন্তু বলতে শেয়াল, হায়না, হ্যাঁ মাঝে সাঝে হাতিও আসে। তো এই সমস্যাগুলো কিন্তু এখানে আছে। তো জানি না আমি কতটা সঠিক, সেটা শিবদাসবাবু বলতে পারবেন, এখানকার যিনি ম্যানেজার, ওনার সঙ্গে কথা বললে বোঝা যাবে। এবারে আপনাদের জানিয়ে রাখি, কটেজের পাশাপাশি রাত্রিবাসের জন্য সামনে যে দুটো ঘর এখন দেখছেন, এরকম মাড হাউসও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এরকম জঙ্গলের মাঝে গ্রাম্য পরিবেশ যেই পাওয়াটা হতে পারে আপনার কাছে এক স্বর্গীয় অনুভূতির সমান। আগেই যেটা শুনলেন, এখানে কটেজ রয়েছে আর ওই পেছনে রয়েছে মাড হাউস। তো কটেজে এই যে একটা, দুটো, তিনটে কটেজ, প্রত্যেকটা কটেজে কিন্তু দুটো করে রুম। তো চলুন আগে মাড হাউসটা আপনাদের একটু ঘুরিয়ে আনি, দেখিয়ে আনি। যেটা হচ্ছে এখানকার আসল থিম, একটা গ্রাম্য ছোঁয়া, একটা আলাদা টাচ, একটা অন্যরকম অনুভূতি। এই হচ্ছে মাড হাউস, এইটা আর এইটা। দেখতেও কিন্তু দেখুন প্যাটার্নটা আলাদা, কটেজের থেকে কিন্তু মাড হাউসের প্যাটার্নটা টোটালি আলাদা। আর প্রত্যেকটা রুমেই কিন্তু বলে রাখি এসি আছে। এই দেখুন, মাড হাউসে এসি পাবেন, কটেজেও এসি পাবেন। মাড হাউস মানে গ্রাম বাংলা যে মাটির ছোঁয়া, এখানে থাকলে কিন্তু এই রুমে থাকলে সেটা আপনারা পাবেন। এই যে দেখুন, দেয়ালগুলো দেখে ভাববেন ইট বালি সিমেন্টের তৈরি, এটা কিন্তু পুরোটাই মাটির। আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আর এদিকে দেখুন খুব সুন্দর ঝুড়ির মতন, মানে বাঁশের কাজ করা হেরিকেন,
এর ভেতরে কিন্তু লাইট দেওয়া রয়েছে, লাইট জ্বলবে রাত্রেবেলায়, বাল্ব দেখুন ওদিকেও দেওয়া আছে। তো এই হচ্ছে মাড হাউস। কটেজের মতো সেম, সেরকম ডিফারেন্স কিছু নেই, জাস্ট একটা এক্সট্রা বেড দেওয়া আছে সিঙ্গেল, যেটা কটেজে এরকম ডবল বেড ছিল, এখানে একটা এক্সট্রা সিঙ্গেল বেড রয়েছে। আর সব কিছু সেম, এসি রয়েছে। এই যে দেওয়ালটা পুরো দেওয়ালটা দেখছেন না, এটা পুরোটা কিন্তু মাটির তৈরি। এই দেখুন উইয়ে খেয়ে নিয়েছে, দেখুন কীরকম, দেখেছেন? পুরোটাই কিন্তু মাটির তৈরি এই মাড হাউস। আর কটেজে যেটা ছিল না, এখানে ওটা রয়েছে সোফা, বিশাল বড় একটা বিলাসবহুল সোফা। আর এটা তো সেম। আর এদিকটা বাথরুম দেখুন। এরপর আমি যে রুমটায় ছিলাম সেটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে কটেজে আমার রুম নাম্বার 102। এই হচ্ছে আমার কটেজের রুম। পর্দাগুলো একটু খুলে দিই, তাহলে আরও বেটার লাগবে। দেখুন, একটা ডাবল বেড, এখানে কিন্তু দুজন বড় একজন বাচ্চা, মানে ছোট, তিনজন থাকা যাবে। হ্যাঁ, আর রুমে রয়েছে দুটো বেতের চেয়ার, সামনে একটা ছোট টি টেবিল। আর এদিকটা দেখুন, মানে মিরর কাম ওয়ার্ড্রপ, খুব সুন্দর একটা ডিজাইনের কাম ড্রয়ার। এই যে ওয়ার্ড্রপের ভেতরে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, তিনটে হ্যাঙ্গার। এটা আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন যেগুলো ইম্পর্টেন্ট, এবং এই যে চাবি আছে লকও করে রাখতে পারেন নিজের কাছে। আর এদিকটা ওয়ার্ড্রপ প্লেন, এখানেও কিছু জিনিসপত্র চাইলে রাখতে পারেন। বেডের পাশে একটা ছোট টুল রয়েছে, হ্যাঁ, মোবাইল টোবাইল চার্জার রাখলেন। ঘরে 1, 2, 3, ওদিকে 2, মোট 5খানা কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে ঘরে। টিভির বাদে এলসিডি টিভিও রয়েছে ঘরে। আর এদিকটা দিয়েছে হচ্ছে, আমি ফোন চার্জ করছি অলরেডি, ইলেকট্রিক কেটলি, চা করে খাওয়ার জন্য দুধ চিনি সবই দেওয়া আছে। দুটো কাপ প্লেটও রাখা আছে, টি ব্যাগ, এই যে টি ব্যাগও দিয়েছে। আর এটা এসি রিমোট, এই যে হচ্ছে এসি। তো এই হচ্ছে কিন্তু কটেজের রুম। একটু আধুনিকতার ছোঁয়া আছে মাড হাউসের থেকে, মানে যারা একটু মাড হাউস পছন্দ করবেন না আর কি, তারা কিন্তু কটেজেও থাকতে পারেন। আর এদিকে জানলায় চোখ রাখলে কিন্তু দেখুন পাশের কটেজ, প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যাবে, দারুণ উপভোগ করতে পারবেন। আর এই দিকে ব্যালকনি, ফ্রন্ট ভিউ। আর এই হচ্ছে বাথরুম। দেখুন টাইলসের কালারটা কিন্তু, যে ফোরটালির কালারটা দারুণ সুন্দর। বাথরুমের সঙ্গে কিন্তু নিচের সাথে উপরে একদম ম্যাচিং করেছে। আর এই যে দুটো টাওয়াল দিয়েছে, আমি ভাবছিলাম এতক্ষণ যে টাওয়াল কোথায়, বেডে নেই কেন। আর ওদিকে কুমোট, এদিকে দিয়েছে বালতি মগ, ঠান্ডা গরম জল বেরোনোর কল, এদিকে দিয়েছে একটা শ্যাম্পু, রয়েছে হ্যান্ড ওয়াশ, আর দুটো মিডমিক্স সাবান, আর গিজার। তো এই হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, বাথরুমে একটা জিনিস আমি খেয়াল করেছি, মানে এই জিনিসটা আমি অনেক জায়গা থেকে পাইনি, আবার অনেক জায়গা থেকে পেয়েছি। তো এই জিনিসটা সুবিধা একটা হলো, যেখানে কল একটা থাকবে, দুটো নব থাকবে, সব সময় জলটা মিক্সিং করে ব্যবহার করা যায়, তার জন্য কিন্তু বালতির প্রয়োজন হয় না। আর যেখানে দুটো কল থাকে সেখানে কিন্তু মানে বালতিতে জলটা ভরে তবে ইউজ করা যায়। মানে দুটো কলে আপনি কীভাবে ইউজ করবেন, একটা যদি ঠান্ডা বেরোয় একটা যদি গরম বেরোয়, এটা খুব সমস্যা। আর এই জিনিসটা কিন্তু খুব সুবিধে, তাই মনে করি প্রত্যেকটা হোমস্টেতে এই জিনিসটা থাকা মানে জরুরি। আমি ইচ্ছে মতন ঠান্ডা কতটা গরম কতটা লাগবে করে ব্যবহার করলাম, হাত মুখ ধুলাম ইত্যাদি সব কিছু। হ্যাঁ, আর স্নান করার সময় তো বালতি আমরা লাগে, প্রয়োজন হয়। এছাড়া শাওয়ারও রয়েছে, অসুবিধা নেই। আর গিজার নিয়ে যেটা বলবো, গিজারটা একটু ছোট, মানে এটা একটা কি মানে আরেকটু সাইজটা একটু যদি বড় হয়, জলটা মানে অনেকটা জল একসাথে গরম হয়, এটাই। হ্যাঁ, ছোটো গিজার, জল অল্প গরম হচ্ছে, একবারই হয়তো, 1-2বারই হয়তো শেষ হয়ে যাচ্ছে, এটাই। এমনি কিছু করে না, এমনি সেরকম ভয় নেই কিছু। হাতের বিরাট ভয়, মেরে দিবে। মানুষ মেরে দেবে? বাপরে, অনেকই মেরে দিয়েছে। ও, আর এমনি এছাড়া হাতি ছাড়া কি এখানে দেখা যায়? হাতি ছাড়া পাক আছে, ঘোড়ার আছে, শিয়াল আছে। শিয়াল আছে? রাত্রেবেলা তাহলে বেরোনো মুশকিল ব্যাপার তো। আমি যেটা শুনেছিলাম অটো চালকের থেকে, সেটাই ঠিক। শুনলেন তো, মানে হাতি সামনে পেলে নাকি বলছে দিদি এখানেই বাড়ি ওনার গ্রামে, পাশের গ্রামে।
হাতি সামনে পেলে শেষ করে দেবে, এরকম ব্যাপার। আর এখানে এরকম ঘটনা আগেও ঘটেছে অনেক জায়গায়, শুনলাম ওনার কাছ থেকেই শুনলাম। তো ভয়ের কিছু কারণ নেই, এখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে রিসর্টের ভেতর। সন্ধ্যাটার চেষ্টা করবেন বাইরে যাতে মানে না যাওয়া যায়, রিসর্টের ভেতরেই থাকতে, এটাই। আর পাশে এখন বসে আছেন এই অরণ্যক ইকো রিসর্টের ম্যানেজার কাম অল ইন অল শিবদাসবাবু। নমস্কার শিবদাসবাবু। তো একটা কথা প্রথমেই শিবদাসবাবুর কাছে প্রশ্ন থাকবে যে এই অরণ্যক ইকো রিসর্ট, এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে কি ছিল? এই জঙ্গলের মধ্যে এরকম একটা রিসর্ট অফবিটে গড়ে তোলার মানে যে মালিক গড়ে তুলেছেন, কলকাতার মালিকের বাড়ি বলে রাখি আপনাদের। তো কী চিন্তাভাবনা থেকে এটা এখানে করা হলো এবং মানে ভবিষ্যতে এটা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কীরকম এবং আগে জায়গাটা কী ছিল যদি একটু বলেন। মূলত এটা আগে যেটা ছিল জঙ্গল বেষ্টিত এলাকা, তো পুরোটাই জঙ্গলের মতন ছিল এখানে। তো এদিকে পুরো জাল শাল বা সেগুন গাছের জঙ্গল ছিল হিসেবে কি, যখন স্যার এই জায়গাটা দেখেন বা স্যারের যে চিন্তা ভাবনা উনি নিয়েছেন যে এখানে মূলত হোটেল বিজনেস বা এই যে যেহেতু জঙ্গলের ইয়েতে জঙ্গলের পরিবেশে, তো জঙ্গল বেষ্টিত এলাকা তো অনেকের পছন্দ করে, সেই হিসেবে এখানে যদি হোটেল বা রিসোর্ট টাইপের কিছু বানানো যায়, সেই হিসেবেই স্যারের প্রথম চিন্তা ভাবনা। তো সেখান থেকেই শুরু, তার কিছুদিন পরে এখানে হ্যাঁ এটা তো 2 মাসও মানে 2 মাসও এখনো হয়নি, পুজোর পর তো চালু হলো। হ্যাঁ হয়ে ওঠেনি। দর্শক জানতে চাইছে যে কটেজের ঠিক আছে যে ভাড়াটা চলছে এখন, ঠিক আছে ভবিষ্যতে বাড়তে পারে হয়তো, আমি আপনাদের বলে রাখি ভাড়া সম্বন্ধে আমি কখনই কোনো ব্লগে বা ট্রাভেল ইয়েতে বলিনি আপনাদের, কারণ এটা আপ ডাউন করে সবসময়। তো এখন যেটা চলছে বা ভবিষ্যতে এটা থাকবে, আপনি শুধু কটেজের ভাড়াটা আর মাড হাউসের ভাড়াটা বলুন। আমাদের যেটা এখন বর্তমান রেট চলছে, আমাদের দুটোর তো দু টাইপের রুম আছে, কটেজ আছে মাড হাউস আছে। কটেজের যেটা আছে 2400 প্লাস জিএসটি, 12% জিএসটি হয়। আর মাড হাউসের যেটা আছে 2800 প্লাস জিএসটি। আচ্ছা ঠিক আছে, এবারে এক্সট্রা পার্সেন্ট যদি কেউ আসে সেক্ষেত্রে 1000 প্লাস জিএসটি। আচ্ছা এই যে রেটটা বললেন মানে এটা কম সম হয় তো মাঝে সাঝে নাকি একটু মানে মানে ডিসকাউন্ট করে দেবেন তো নাকি, মানে লোকজন এলে যখন 2 দিন 3 দিন থাকছে হ্যাঁ, তখন যদি কেউ আসে সেক্ষেত্রে ডিসকাউন্ট 2-3 দিন যদি কেউ থাকে একটু একটু ডিসকাউন্ট রেটে অবশ্যই করে দেবো, সেটা নিয়ে সমস্যা হবে না। আপনারা আসুন, দেখুন, এনজয় করুন, খাওয়া দাওয়া এনজয় করুন, তবেই না তাহলেই তো আসলে বেটার হবে। এই যে অনেকে এরকম অফবিট করে লাফাই, আবার যখন এরকম জায়গায় আসি তখন বলি এ বাবা এই ঘরে থাকবো, এই মাটির ঘর, এই সেই হেন, মানে আমাদের মানুষদের তো মতের অনেক ব্যাপার আছে। তো এই জন্য কিন্তু এখানে 2 রকম ব্যবস্থায় রাখা হয়েছে। আচ্ছা এখানে আমি বলি একটা কথা, সন্ধ্যাবেলা আমি তো দেখিয়েছিলাম আপনাদের যে চিকেন বারবিকিউটা হয়, মানে সন্ধ্যাবেলায় পর্যটকদের এন্টারটেনমেন্টের আর কি ব্যবস্থা থাকতে পারে, কি আছে সেটা একটু ডিটেলস। পর্যটকদের এন্টারটেনমেন্টের জন্য আমাদের লোকাল যে ডান্স ফর্ম যেটা আছে, সাঁওতালি নাচ, হ্যাঁ আদিবাসী নৃত্য, সেটার ব্যবস্থা আছে। এটা কত রেট ওটা কিরকম মোটামুটি? ওটা মোটামুটি আমরা যারা গেস্ট আসে তাদের সঙ্গে আমরা কমিউনিকেশন করে সেই রকম রেট করি। মোটামুটি কত ওটা? মোটামুটি 4000 5000 এরকমের মোটামুটি ঘন্টা 3-4 ঘন্টা 3-4 প্রোগ্রাম হবে, ঘন্টা 3-4 প্রোগ্রাম থাকে ওই রকম রেট। ধরুন সকাল 7টা থেকে শুরু হবে, 10টা অবধি চলবে। হ্যাঁ 10টা অবধি চলবে। আর এছাড়া বাউল গান বা কিছু হয়? বাউল গান আনা যাবে? বাউল গান আনা যাবে না, আনার কিছু নেই, কিন্তু আগে থেকে ওরা সেটা বলে দিতে হবে। আগে থেকে আমাদেরকে যদি একটু জানেন হ্যাঁ, তাহলে আমরা সেরকম অ্যারেঞ্জমেন্ট করব। একদম দুটোই কিন্তু আগে থেকে বলে দিতে হবে, আসা 2-3 দিন আগে একটু বলে দিলেন তাহলে ওটা বেটার হয়। হ্যাঁ, আসার আগে যদি আমাকে একটু ক্লিয়ার করে দেন যে আমাদের এই চাই বা খাবার বা আমাদের এই অ্যারেঞ্জমেন্ট চাই, বারবিকিউ চাই, সেক্ষেত্রে আমি সব রেডি করে দেবো, কোনো সমস্যা হবে না। জাস্ট আপনারা আসুন, দেখুন পরিবেশটাকে। অবশ্যই অরণ্যক ইকো রিসর্ট একদম নতুন, বিষ্ণুপুরের বুকে, জয়পুরের বুকে। আমি প্রথমেই তো আপনাদের বললাম আসুন, উপভোগ করুন এই অরণ্যক ইকো রিসর্ট। খারাপ তো লাগবে না, আমি যখন আপনাদের বলি যে জিনিসটা যে আসুন একদম গ্যারান্টি, সেটা চোখ বন্ধ করে চলে আসুন। আমি গতকাল তো আপনাদের এখানে কীভাবে আসবেন সবটাই জানিয়েছি, এখান থেকে ফিরে যখন যাবেন তার জন্য কিন্তু অসুবিধা নেই, মানে ভাবতেই পারেন যে এত জঙ্গলে কী করে টোটো অটো পাবো। হ্যাঁ, তো এটা কিন্তু শিবদাসবাবুকে বললেই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, উনি অটোর ব্যবস্থা করে দেবেন, তাই তো? অটোর ব্যবস্থা আমি করে দেবো, এখানে লোকাল কিছু অটো আছে, টোটো আছে, হ্যাঁ অটো আছে বা টোটো আছে, বা সেগুলো আমি মোটামুটি 200-300 টাকা পড়বে। হ্যাঁ 200-300 টাকার মধ্যে এবারে একই হ্যাঁ একই রেট আছে। বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত, বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত। আপনি চাইলে জয়পুরে যেতে পারেন, জয়পুরের বাস স্ট্যান্ড অবধি ছাড়ার ব্যবস্থা আছে, যাতায়াতের কোনো সমস্যা হবে না। বা আমাদের লোকাল এই মধ্যখানে তাঁতিপুকুর বলে একটা বাস স্টপ আছে, ওখান থেকেও আপনাকে আনা নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে সেক্ষেত্রে। ও কিংসুকবাবু ছিলেন না, আপনাদের পরিচয় করে দিই, এই রিসর্টের ওনার কিংসুকবাবু। নমস্কার কিংসুকবাবু। তো এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন, এই মানে ইকো রিসর্ট সম্পর্কে, আপনার এটা তৈরি চিন্তা ভাবনা এইসব সম্পর্কে 2-1 কথা দর্শকদের জন্য। অ্যাকচুয়ালি তো আমি এটা মানে এতটা ডেভেলপড হবে মানে এই চিন্তা করে আসিনি কখনো। আমি এসেছিলাম একটা মানে এই
খামার বাড়ি টাইপের করব এরকম, কিন্তু পরবর্তীকালে চিন্তাটা চেঞ্জ করেছি এবং বেশ ভালোই সাড়া পাচ্ছি আর কি এ করে। আর এই পরিবেশ তো কোথাও পাবে না, একদমই না, একদমই না। জঙ্গলের মধ্যে এরকম একটা হ্যাঁ, অফবিট ঠিকানা, অফবিট এবং নেচার, এটা এখানে প্রকৃতির মধ্যে, হ্যাঁ। একদমই খুব সুন্দর। এতে ওই চিন্তা করেই এই রিসোর্টটা আমার এখানে মানে তৈরি করা, তাও এখনো সম্পূর্ণ করতে পারিনি। হ্যাঁ, এই তো 2 মাস হলো হ্যাঁ, শুরু হয়েছে। সবে 2 মাস হয়েছে, আস্তে আস্তে ডেভেলপ, মানে পর্যায়ক্রমে ডেভেলপড হবে আর কি। ব্যাস এরকমই ভাবে আস্তে আস্তে যতটা এগোনো অনেক যায়। অনেক শুভকামনা রইল দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে, আপনার চিন্তাধারণা সফল হোক। আর আপনারা আসুন, বেরিয়ে যান অরণ্যক ইকো রিসর্টে, ভালো লাগবে, প্রকৃতির মধ্যে থাকবেন। আমি তো আগেই বলেছি, আবারও বলছি, একটা অন্য ফিল এখানে কিন্তু আপনারা পাবেন, অন্য ছোঁয়া পাবেন। তো এই জাম্বু অফার হয় না, মানে একসাথে কেনাকাটার উপর বিশাল ছাড় দেয়, হ্যাঁ, কোনো কোনো হোটেলে আবার হয় সে জাম্বু থালি, হ্যাঁ, এরকমই করবো এখন আমি, জাম্বু ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট করব ভাত দিয়ে, একটা রাস্তা যাব, কখন আমার খাওয়া দাওয়া হবে কি জানি না, বললাম ভাতটাই ঠিক আছে। আর আমি বরাবর যেটা চাই সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হলেও মন্দ হয় না, সবসময় যদি হয় এরকম খোলা প্রকৃতির মধ্যে, খোলা আকাশের তলায় খাওয়া দাওয়া। ভাত, এটা সবজি, মিষ্টি, চাটনি, পটল ভাজা 4 পিস, বেগুন ভাজা 2 পিস, এটা আলুর চিপস, দেশি চিকেন, পাঁপড়, পেঁয়াজ আর লঙ্কা, ডাল আছে, ডালটা আসছে, তো আগে সবজিটা দিয়ে খাই, তারপরে ঘি আর বেগুন ভাজা দিয়ে খাবো, ঘি আছে, ঘিও আসছে। একটা কথাই বলবো, এখানে কিচেন খুব স্লো, মানে সার্ভের দিক থেকে প্রচুর স্লো, প্রচুর লেজি, কিন্তু ওনাদের স্টাফদের ব্যবহার কিন্তু খুব ভালো। এই অরণ্যক ইকো রিসর্টের ম্যানেজার যিনি আছেন শিবদাস বাবু, ব্যবহার তো অত্যন্তই ভালো। দেশি চিকেন 4 পিস মতো নাকি দাদা? এবার বিদায় বেলা, তবে গন্তব্য কিন্তু মোটেই আপাতত নিজ গৃহে নয়। হোমস্টে, পাহাড়, জঙ্গল, রিসর্ট অনেক তো হলো, এবার চলুন ফার্ম হাউস। সময় হাতে অত্যন্ত কম, রওনা দেব আপাতত বিষ্ণুপুর স্টেশন। আজকের পর্ব এ পর্যন্তই। ফিরে আসছি আবারও নতুন গল্প নিয়ে, নতুন অফবিট জায়গার সন্ধান নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।